কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা বলছে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসি আজকের আলোচনায়। দিল্লি হাইকোর্টের একজন বিচারপতির বাড়িতে গত 14 মার্চ আগুন লেগে গিয়েছিল এবং সেই আগুন লাগার পরে 21শে মার্চ আমরা জানতে পারি যে তার বাড়ি থেকে নাকি বিপুল টাকা উদ্ধার হয়েছে। আবার এই যে তথ্য, সেই তথ্যের ভিন্ন মন্তব্য আমরা পাই। যাই হোক, দিল্লি হাইকোর্ট এই বিষয়ে একটা অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই ওই বিচারপতি যশবন্ত বর্মা, তাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়েছে। যদিও শীর্ষ আদালতের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে এই যে অভ্যন্তরীণ তদন্ত চলছে বিচারপতির বিরুদ্ধে, তার সঙ্গে এই যে বদলি, এলাহাবাদ হাইকোর্টে বদলি, এই দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই। কিছু ভুল তথ্য এবং কিছু গুজব ছড়িয়েছে, সেই কারণেই একটা অভ্যন্তরীণ তদন্তের প্রয়োজন হয়েছে বলে সুপ্রিম কোর্ট জানাচ্ছে। কিন্তু এই যে বিষয়টা তৈরি হচ্ছে যে একজন বিচারপতি, তার বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার, সেখানে কিন্তু কত টাকা উদ্ধার তা বলা হয়নি। যদি ভুল তথ্য বা গুজব হয়ে থাকে তাহলে এই কথা 14 মার্চের যে ঘটনা, তার পরেই কেন তা খণ্ডন করা হলো না, এই বিষয়টি জানা যাচ্ছে না। কেন ওই অভিযুক্ত বিচারপতি সামনে এসে প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন না তার সততার পক্ষে, আমরা জানি না। যদি ওই বিচারপতিকে কলুষিত করার জন্য কোনো ষড়যন্ত্র রচনা হয়ে থাকে তাহলে সেটা যেমন অপরাধ, আবার ঠিক একই রকমভাবে ওই বিচারপতি যদি সত্যি অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে থাকেন এবং তারপরেও তার বিরুদ্ধে পদক্ষেপ না করে শুধুমাত্র তাকে বদলি করা হয় তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য, তাহলে সেটাও আইনের চোখে সমান অপরাধ। এই যদি ঘটনাগুলো ঘটতে থাকে, যদি স্বচ্ছতার অভাব ঘটে, তাহলে কিন্তু বিচার ব্যবস্থার মতো গণতন্ত্রের একটা সুউচ্চ স্তম্ভের প্রতি মানুষের আস্থা সামান্য হলেও সংশয়ের মুখে পড়বে। এখনো পর্যন্ত সেই সংশয় তৈরি হয়নি, কিন্তু এই ঘটনা যত দ্রুত তদন্ত করে তার প্রকাশ্যে আমরা জানতে পারবো, ততই সেটা সার্বিকভাবে গণতন্ত্রের জন্য মঙ্গল, সাধারণ নাগরিকের যে আস্থা রয়েছে বিচার ব্যবস্থার প্রতি, সেটার জন্য অত্যন্ত জরুরি। আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্র এবং আইনজীবীরা। আমি দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। রাজ্য বিজেপির মুখপাত্র তরুণ জ্যোতি তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে, ব্যক্তিগত জীবনে আইনজীবীও তরুণ। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অর্ক নাগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি এই আলোচনায় যাব যে ঘটনাটা ঘটেছিল, যে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা গত 14 মার্চ তার বাড়িতে একটি অগ্নিকাণ্ড হয় এবং তার বাড়ি থেকে টাকা উদ্ধার কাণ্ডকে একদম সংবাদের শিরোনামে চলে আসে। টাকা উদ্ধারের পর দমকল প্রধান প্রথমে টাকা পাওয়া যায়নি এমন কথা বলেন। পরবর্তীকালে তিনি আবার সেই বিবৃতি থেকে সরে এসে বলেন যে তিনি এমন বিবৃতি দেননি যে টাকা পাওয়া যায়নি। সার্বিকভাবে ঠিক কি ঘটেছিল আমরা একবার দেখব। দোলের দিন দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লাগে। অগ্নি নির্বাপনের সময় বিচারপতির বাড়িতে প্রচুর অর্থের হদিশ মেলে বলে খবর ছড়ায়। বাংলো থেকে উদ্ধার হওয়া টাকা পরে পুলিশ এসে সংগ্রহ করে বলেও জানা যায়। কিন্তু এবার এক অন্য তথ্য সামনে আনলেন দিল্লির দমকল বিভাগের প্রধান অতুল গর্গ। তিনি জানিয়েছেন আগুন নেভাতে গিয়ে কোনো টাকাই নাকি পাননি দমকল কর্মীরা। তিনি জানিয়েছেন 14 মার্চ রাতে দিল্লি তুঘলক রোডে বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লাগে বলে খবর মেলে। ফোনে খবর আসার পর দমকল কর্মীরা বিচারপতির বাংলোয় যান। বাড়ির স্টোর রুমে আগুন লাগে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। মাত্র 15 মিনিটেই আগুন নেভান দমকল কর্মীরা। অতুল গর্গ বলেন, আগুন নেভানোর পরপরই আমরা পুলিশকে অগ্নিকাণ্ড সম্পর্কে জানাই। এরপর দমকল বাহিনী ঘটনাস্থল থেকে চলে এসেছিল। অগ্নি নির্বাপন অভিযানের সময় আমাদের কর্মীরা কোনো নগদ টাকা খুঁজে পায়নি। যদিও পরে নিজের বয়ান থেকে সরে গিয়ে গর্গ বলেন তিনি এরকম কোনো বিবৃতি দেননি। প্রশ্ন উঠছে, হঠাৎ করে দমকল প্রধানের বয়ান বদল কেন? তাহলে দমকল কর্মীরা পোড়া চটের থলে যে টাকা দেখেছিলেন তা আসলে কি? পুলিশের হাতে তুলে দেওয়া টাকার ভিডিওই বা সামনে আনা হয়নি কেন?
খবর পাওয়ার পর সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি ভার্মার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে জানা যায় বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করে দেওয়া হয়েছে। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে বিচারপতিকে বদলি নয়, একটি প্রস্তাব বিবেচনা করছে আদালত। তার সঙ্গে বিচারপতির বাড়ি থেকে টাকা পাওয়ার বিষয়টির কোনো সম্পর্ক নেই। টাকা রহস্য হঠাৎ করে ঘুরে গেল কেন? কোনো অভিযোগ না থাকলে বিচারপতির বদলি কেন? টাকা কি হঠাৎ উবে গেল, নাকি আসলে তা ছিলই না? এ বিষয়ে বিচারপতিকে কিছু বলবেন, নাকি নিঃশব্দে তাঁর বদলি হবে? সরকার বা প্রধান বিচারপতি কেন কিছু বলছেন না, নাকি তারা কলেজিয়ামের তদন্তের অপেক্ষায় রয়েছেন? এটি কি আলাদা কোনো ঘটনা, নাকি বিচার বিভাগের উচ্চ পর্যায়ে কোনো দুর্নীতির আভাস? এসব প্রশ্নের উত্তরের অপেক্ষায় সাধারণ মানুষ। গণতন্ত্রের প্রধান স্তম্ভের সঙ্গে মানুষের আস্থার সম্পর্ক, সেই স্তম্ভের সঙ্গে যুক্ত কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে গোটা ব্যবস্থায় স্ক্যানারের নিচে আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কলকাতা টিভি। আমি প্রথমেই আসব রাজ্য বিজেপির মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারির কাছে। কিভাবে দেখছেন এই ঘটনা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রেস রিলিজ দিয়ে শীর্ষ আদালত বলছে একটা মিস ইনফরমেশন এবং রিউমার্স, পরিষ্কার বলা হয়েছে। যদি মিস ইনফরমেশন এবং রিউমার্সই হয়, তাহলে সেটা খণ্ডন করতে এত সময় লাগলো কেন? 14ই মার্চের ঘটনা, 21শে মার্চ এটা নিয়ে কেন শোরগোল পড়ছে? আচ্ছা অঙ্কুর, এটা অদ্ভুত জিনিস। দেখো, এখনো পর্যন্ত না ভারতবর্ষের মানুষ কিছু প্রবলেম হলে আমরা বলি কোর্টে দেখা হবে। কোর্টে দেখা হবে কথাটা বলার মাঝখানে একটাই থাকে, আমাদের ভরসার জায়গা, আমাদের আস্থার জায়গা। পাবলিকের কাছে তো তিনটে টায়ার অফ দ্য ডেমোক্রেসি, কারোর কাছে অ্যাক্সেস থাকে না, ওই কোর্টই একমাত্র ভরসা, যেখানে গিয়ে মানুষ ভরসাটা পায়। এই ঘটনাটা নিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম আমরা। একজন জাজের বাড়িতে আগুন লাগে, ব্যাড লাগ, তিনি বাইরে ছিলেন, আগুন লেগেছে। তারপর সেখানে টাকা পাওয়া যায়, ইডি সিবিআই এর কাছে একটা দমকল করছে। টাকা ফাঁকা পাওয়ার পর সেখানে কত টাকা পাওয়া গেছে আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না। কেউ বলছে 50, কেউ বলছে 15, কিছু একটা হয়েছে। একটা কলেজিয়াম ডিসিশন হলো, ট্রান্সফার হলো। আজকে সুপ্রিম কোর্ট বলছে না এরকম কিছু হয়নি, কিন্তু ইন দ্য মিন টাইম এলাহাবাদ বার অ্যাসোসিয়েশন একটা চিঠি করে বলেছে যে এলাহাবাদ হাইকোর্ট ইজ নট এ ট্র্যাশ বিন। একদমই তাই, আস্থা করুন। হ্যাঁ, একটা প্রশ্ন থাকছে, এই পার্টিকুলার জাজ যশবন্ত ভার্মা 2018 সালের একটা কেস, প্রথমে তার এগেন্সে কেস স্টার্ট হয়েছিল, আরসি কেস হয়েছিল, ইডি ইসিআই স্টার্ট করেছিল, তখন সুগার কোম্পানিদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে ছিলেন। সেই অবস্থায় দাঁড়িয়ে তার মানে আলটিমেটলি সেই কেসটাকে সুপ্রিম কোর্ট কোয়াশ করে দেয়। সুপ্রিম কোর্ট কি দেখে কোয়াশ করেছিল তার উত্তর সুপ্রিম কোর্টকে দিতে হবে। দিস ইজ নট ফার্স্ট টাইম। তোমার মনে করি হিস্ট্রি ভুলে গেলে ভবিষ্যৎ ক্ষমা করে না। ভারতবর্ষের বহু চর্চিত একটা কেস হচ্ছে এবিএন জব্বলপুর। এবিএন জব্বলপুরের ডিসিশন যখন হবে, তখন মিসেস গান্ধীর একটা ডামাডাল অবস্থা, তখন একটা জাজকে এলিভেট করা হলো, 3 জন জাজকে সুপারসিড করে। জাজের নাম জাস্টিস এএন রে। এএন রে কে সুপারসিড করার সময় পুরো ইন্ডিয়া জুড়ে লয়াররা মুখে কালো ফেট্টি বেঁধে ঘুরেছিল, বলেছিল ব্ল্যাকেস্ট ডে অফ ইন্ডিয়ান জুডিশিয়ারি। সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে জাস্টিস এএন রে মারা যাওয়ার সময় তার অটোবায়োগ্রাফিতে লিখে গেছে, ইন মাই লাইফ টাইম আই হ্যাড ডান সাম মিস্টেক্স। তার রিপ্লাই, সেই সময় যার চিফ জাস্টিস হওয়ার কথা ছিল জাস্টিস হেগ, তার বোন একটা ছোট্ট নোট লিখেছিল, টুডে দ্য সোল অফ মাই ব্রাদার উইল রেস্ট ইন পিস। এটা একটা নয়, এরকম আরো অনেক কিছু আছে, ইস্যুগুলো আছে। আমি বাইরে কেন যাবো, আমি কলকাতা হাইকোর্টে আছি, অর্ক বলবে কি বলবে না আমি জানি না, আমি নাম নেব না করে। তিনি একজন বড় পদে আছেন আজকাল। তিনি যখন বিচারপতি ছিলেন, তার ঘরে এক মহিলা আইনজীবী, তিনি দাঁড়ালেই বেল হতো। সিনিয়ররা তাকে অ্যাপয়েন্ট করতেন, সিনিয়ররা মামলা করতেন, তিনি পাশে বসে দাঁড়ালেই বেল, রিজেক্ট কেস দাঁড়ালেই বেল হতো। তো কি করে হতো? আজকে না টাইম এসছে যেখানে আমাদের রিভিজিট করতে হবে এই কলেজিয়াম সিস্টেমটাকে। কলেজিয়াম সিস্টেমে কারা এলিভেট হয়? নারদা কেস মনে আছে, অর্ক তখন প্র্যাকটিসে এসলো নিশ্চয়ই। নারদা কেসের লাস্ট ডেতে মাননীয় বিচারপতি কেসটা ডিসমিস করবেই, তখন অরুণাবদা কিছু চিঠি ফটো নিয়ে দেখালেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আপনি তার একদিন আগে তাদের কাছ থেকে সংবর্ধনা নিয়েছেন, ইউ ক্যানট টেক দিস কেস। কেসটা ডিসমিস হয়নি, আলটিমেটলি সিবিআই হয়েছে, তোমরা জানো। এই এতগুলো গল্প আসছে, আমি আবার বলছি আমাদের না রিভিজিট করতে হবে। জাস্টিস কৃষ্ণা আয়ার, জুরিস্ট একজন, জাস্টিস কৃষ্ণা আয়ারের একটা বই, সেই বইয়ে একটা টিপিক্যাল মানে চ্যাপ্টার আছে ভূষণস ব্ল্যাকমেল। তোমার দর্শকদের বলবো ভূষণস ব্ল্যাকমেল সম্পর্কে পড়ার জন্য, জুডিশিয়ারি এক্স্যাক্টলি কি জানার জন্য, বোঝার জন্য। কিছু কিছু লোক জুডিশিয়ারি আমার বলছি আস্থার জায়গা, ভরসার জায়গা, আমরা বলি প্রবলেম হলে কোর্টে দেখা হবে। যে কলেজিয়াম সিস্টেম যে অভিশাপটা তৈরি করছে, কলেজিয়াম সিস্টেমের পরে যে রেজাল্ট গুলো আসছে, সেই রেজাল্ট গুলো ইটস দ্য হাই টাইম রিভিজিট করা। যেমন লাস্ট একটা কথা বলে আমি শেষ করব, এই ওভারঅল যে ইস্যুগুলো আসছে, মানুষের আস্থার জায়গা, মানুষের ভরসার জায়গা, সুপ্রিম কোর্টকে মানুষ ভরসা করে,
নিজেদের দোষ লুকানোর এরকম দরকার কি আছে? এই যশবন্ত বর্মার বাড়ি থেকে কত টাকা পাওয়া গেছিল, তাকে রাতারাতি ট্রান্সফার কেন করা হচ্ছে? এবং তারও আগে তার বিরুদ্ধে ডিরেক্ট অভিযোগ থাকার পরেও নিশ্চয়ই রেকমেন্ডেশন ছিল। তারপরও যখন আমি সিস্টেম বলে দিচ্ছি, কারণ নাম যায় বার থেকে, একটা আইবি ভেরিফিকেশন হয়, তার পুরো ফাইলটা যায় জাজদের কাছে, তারপর কলেজিয়াম রেকমেন্ডেশন হয়। তারা তো দেখেছিল, দেখার পর এরকম লোককে রেকমেন্ডেশনটা কি করে হলো সেটা জানার ইচ্ছা থাকবে। পার্থ মুখোপাধ্যায়, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, আপনার কাছে জানতে চাইবো যে এক তো হচ্ছে গিয়ে 14ই মার্চের ঘটনা 21শে মার্চ সামনে এলো, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে 21শে মার্চ কলেজিয়াম বলছে যে দিল্লি একটা অভ্যন্তরীণ তদন্ত শুরু করছে। তদন্তটা কিসের ভিত্তিতে হচ্ছে? যদি মিস ইনফরমেশন আর রিউমার্সই হয়, যদি ভুল তথ্য আর গুজব হয়, তাহলে কিসের ভিত্তিতে হচ্ছে? যেখানে দমকলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা টাকা কোনো উদ্ধার হয়নি, তারপরে বিবৃতি চেঞ্জ করে তিনি বলছেন টাকা উদ্ধার হয়েছে কি হয়নি এই সংক্রান্ত কিছু আমি বলিনি। তাহলে কিসের ভিত্তিতে এই লোকটার বিরুদ্ধে অভিযোগটা কি? বলা হচ্ছে একটা ইনফরমেশনের, একটা এলিগেশনের ভিত্তিতে একটা তদন্ত শুরু হলো। তাহলে হোয়াট ইজ দ্য এলিগেশন? সুপ্রিম কোর্টের কলেজিয়াম যদি এই তথ্যগুলো জনসমক্ষে না আনে, তাহলে কি বিচার ব্যবস্থার প্রতি আস্থাটা টলে যায় সাধারণ মানুষের? 100বার ঠিক না। একটা তো কিছু হয়েছে, মানে ধোঁয়া যখন আছে সেখানে আগুন একটা ছিল, সন্দেহ নেই, নাহলে সুপ্রিম কোর্ট তাকে ট্রান্সফার করতে যাবে কেন? তবে এই সমস্তগুলো ঘটনা যেটা ও বলছিল যে প্রথম মানে একটা প্রাথমিক প্রশ্ন যেটা তুলে দিচ্ছে যে 2018 সালে এই জাজের এগেনস্টে একটা সিবিআই একটা এফআইআর করেছিল, একটা যেখানে উনি নন এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন। সাধারণত মনে রাখতে হবে কোম্পানিজ অ্যাক্টে নন এক্সিকিউটিভ ডিরেক্টর যারা হয় তাদের এগেনস্টে কিন্তু মানে খুব ডাইরেক্ট প্রমাণ না থাকলে কিন্তু তাদের এগেনস্টে অ্যালিগেশনটা আসার কথা নয় আন্ডার কোম্পানিজ অ্যাক্ট। সেখানে তারপরেও যখন তার এগেনস্টে এই অ্যালিগেশনটা এসছে এবং পরে এই কেসে সিবিআইও জয়েন ইডিও জয়েন করেছে, তার মানে বুঝতে হবে যে ম্যাটারটা ছিল খুব সিরিয়াস। এবং 2023 সালে এলাহাবাদ হাইকোর্ট এই যে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সের এই যে কেসটাতে, ফ্রড কেসটাতে আরো 7টা ব্যাংকের লিঙ্ক পেয়ে তারা আবার ফ্রেশ সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছে। ওর কাছ থেকে যেটা জানা গেল যে অলরেডি সুপ্রিম কোর্ট নাকি এই জাত সংক্রান্ত এই কেসটাতে নাকি অলরেডি তাকে এক্সোনারেট করে দিয়েছে। ঠিক আছে, কিন্তু তার বাদবাকি যে বাকি সমস্ত কেসগুলো তা সেটা কিন্তু এখনো চলছে। তারপরেও এমন একজন মানুষকে একজন জাজের ভূমিকাতে আমরা দেখছি থ্রু কলেজিয়াম সিস্টেম, এটা কিন্তু অবশ্যই কলেজিয়ামের ব্যাপারে একটা প্রশ্ন তুলে। এবং আর একটা কথা মনে রাখতে হবে যে এলাহাবাদ হাইকোর্টে তিনি যখন ছিলেন, তিনি উন্নাওয়ের এই যে সেই কুলদীপ সিং সেঙ্গারের যে কেস, সেই কেসটার কিন্তু এনার কাছেই কিন্তু হিয়ারিংটা অনেক দিন ধরে হয়েছিল। ফলে আজকে এই সমস্ত এগুলো হচ্ছে, এই যে আভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলছে, আভ্যন্তরীণ তদন্তের দায়রা কি আমরা জানি না। এবং মনে রাখতে হবে যে এই ভদ্রলোক একটা সময় ইউপি সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল ছিলেন। কোন সময় দাদা? 2013-14। এখন ইউপি গভর্নমেন্ট বললেই নিশ্চয়ই ভারতবর্ষে একটা দল নিশ্চয়ই সেখানে রাজত্ব করেনি না। এটা নিয়ে প্রশ্ন তোলা আলাদা করে কিছু তোলার নেই, বিভিন্ন সময়ের হতে পারে। কথাটা হচ্ছে যে তার আমলে যদি হয়ে থাকে সেই সমাজবাদী পার্টির আমলে অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু হয়েছে তাহলে নরেন্দ্র মোদীর আমলে। তাহলে প্রশ্নবিদ্ধ তাহলে দুজনকেই হতে হবে। প্রশ্নটা এইখানে, অর্থাৎ একটা ব্যাংক এবং ব্যাংক ফ্রড আটকাবার জন্য আমাদের দেশে এত রকমের চিন্তা ভাবনা হচ্ছে যে একটা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা এই ব্যাংকের উপরে নির্ভরশীল, এবং ব্যাংকের এনপিএ হওয়া, ব্যাংক ফ্রড এই সমস্ত আটকাবার জন্য আমাদের দেশের অর্থনীতির উপরে একটা বিশাল মানে এর জন্য ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করা হয়। সেই রকম কাজে একজন যুক্ত, এমন অভিযুক্ত একজন মানুষকে কি করে একজন জাজ করা হলো, এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে বড়। আমি আসবো আরেকজন আইনজীবী আমাদের এই বাংলা বলছের মঞ্চে, অর্কন আগের কাছে। একটা টাকার অঙ্ক এখনো আনঅ্যাকাউন্টেড কথাটা ব্যবহার করা হচ্ছে কেন? একজনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি একজন বিচারপতি হতে পারেন, সাধারণ নাগরিক হতে পারেন। তিনি যদি তার বাড়ি থেকে যদি টাকা পাওয়া গিয়ে থাকে, তাহলে সেই টাকাটার কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট কেন নেই? সেটা 5 লাখ টাকা না 10 লাখ টাকা? আমার আপনার ঘরে যদি 10 লাখ টাকার বেশি ক্যাশ পাওয়া যায়, ইডি সিবিআই আমাদেরকে ঘরের থেকে জেলে বদলি করবে। আর সেক্ষেত্রে আমি সেটাই বলছি যে 10 লাখ টাকার বেশি যেটা বলা হচ্ছে সেটা ডবল ডিজিট। হ্যাঁ, ডাবল ডিজিট। এবার সেটা যদি আমার আপনার ঘরে পাওয়া যায়, তাহলে আমাদের ঘর থেকে জেলে বদলি হয়, আর ওনার দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বিচারপতিতে বদলি হচ্ছে। কিভাবে দেখছেন? মানে এগুলো কি প্রশ্ন তুলে দেয় না বিচার ব্যবস্থার দিকে? দেখুন, প্রথম কথাই হচ্ছে আজকের আমাদের এই শোয়ের কিন্তু
কোন রকম ইন্টেনশন নয় যে ভারতবর্ষের মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাবেন না। তাই আমাদের প্রথম যেটা বক্তব্য সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতে যেহেতু মানুষ আছে তাই ঘাটতি আছে। আমি বলতে পারবো না যে আমাদের ভারতবর্ষের জুডিশিয়াল সিস্টেম ঘাটতিবিহীন ভাবে চলতে পারে, এটা নয়, এটা প্র্যাকটিক্যাল। কারণ কি আলটিমেটলি তো এটা হতে পারে যে তারা যুধিষ্ঠিরের মতো 14 পা উপরে বসেন, কিন্তু আলটিমেটলি তো তারা মানুষ, এটা তো অস্বীকার করে লাভ নেই। আর এটা কিন্তু প্রথমবার ঘটনাটা নয়। আপনি যদি একটু ইতিহাস ঘেটে দেখেন, জাস্টিস সৌমিত্র সেন ছিলেন ক্যালকাটা হাইকোর্টে, তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল আমি অভিযোগের ঠিক ভুলে যাচ্ছি না। তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, তিনি যখন আইনজীবী ছিলেন সেই সময় তিনি একটি স্পেশাল অফিসার থাকাকালীন একটি অ্যামাউন্ট নিজের অ্যাকাউন্টে নিয়েছিলেন, সেটা বোধহয় তিনি ডিক্লেয়ার করেননি বা করতে মিস করে গেছেন, হোয়াটএভার ইট ইজ, তিনি রিজাইন করেন কয়েকদিনের জন্য। সেটা ঠিক ভুল তার মধ্যে তার সততা আছে নেই যাচ্ছি না, হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট জাজ তাই লোকে বলে, আমার দেখার সুযোগ হয়নি। আচ্ছা, এবারে আরেকজন সেই সময় 2011-তে আরেকজন জজ সাহেব ছিলেন যার বিরুদ্ধেও কিন্তু একই অ্যালিগেশন ছিল, সিভিয়ার মোড অ্যালিগেশন ছিল। 76 মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভারা মিলে তার বিরুদ্ধে চিঠি লিখেছিলেন। তিনি হচ্ছেন PD দিনাকরন, যিনি নাকি চিফ জাস্টিস ছিলেন তৎকালীন সময় সিকিম হাইকোর্টে। আপনি আশ্চর্যভাবে প্রবলেমটা যেটা সেটা হচ্ছে উনি যখন ওনার বিরুদ্ধে এই অ্যালিগেশনটা সারফেস করে, যেই দিন ওনার বিরুদ্ধে এই অ্যালিগেশনটা সারফেস করে তার আগেই কিন্তু ডিসিশন ওয়াজ যে হি উইল বি এলিভেটেড অ্যাজ আ জাজ অফ দি সুপ্রিম কোর্ট। এবং আলটিমেটলি উনি এই প্রবলেমটা সাস্টেন করতে পারেননি। উনি প্রথমে পদত্যাগ করেন, পদত্যাগ করার পরে ওনার আবার মনে হয় না আমার পদত্যাগ করা উচিত হয়নি, উনি আবার পদত্যাগ ফেরত নিতে চান, কিন্তু তৎকালীন মনমোহন সিং সরকার বলে না, ইউ হ্যাভ গিভেন আ রেজিগনেশন, আমি আর আপনাকে অ্যালাউ করবো না। এরও যদি আপনি ব্যাকে দেখেন, জাস্টিস আনন্দময় ভট্টাচার্য বম্বে হাইকোর্ট চিফ জাস্টিস ছিলেন। একটা অভিযোগ ওঠে যে তৎকালীন সেই সময় বম্বে ব্লাস্ট যে হয়েছিল সেই ব্লাস্টের কোন একজন লোকের সঙ্গে ওনার বোধহয় কোনো যোগাযোগ ছিল, যে কারণে ওনার বিরুদ্ধে একটা অ্যালিগেশন ওঠে। সেই অ্যালিগেশনটা যখন ভীষণভাবে সারফেস আউট করে, তৎকালীন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার রিকোয়েস্টে উনি পদত্যাগ করে দেন। কারণ কি, দি স্যানিটি অফ দি জুডিশিয়ারি হ্যাড টু বি মেনটেন্ড। দেখুন, প্রত্যেকটা জায়গাতে যেমন নেগেটিভিটি আছে পজিটিভিটিও আছে। আপনি যদি অন্য জজেদের দেখেন, এই মুহূর্তে কলকাতা হাইকোর্টকে যারা রিপ্রেজেন্ট করে সুপ্রিম কোর্টে, দে আর পিপল বিয়ন্ড কোয়েশ্চেনিং, জাস্টিস দীপঙ্কর দত্ত, জাস্টিস জয়মাল্য। সেই জন্য ভালো খারাপ মিলিয়েই কিন্তু সিস্টেম। কিন্তু একটা জায়গায় একটা পলিটিক্যাল কথা এবার আমাকে বলতে হবে। পলিটিক্যাল কথাটা কি? পলিটিক্যাল কথাটা হচ্ছে, আমি নাম নিচ্ছি না, জাস্ট তারা এই মুহূর্তে বিচারপতির আসনে আছেন বলে, যারা প্রাক্তন বিচারপতি তাদের নাম নিতে পারি। জাস্টিস দেবাশিস করগুপ্ত, জাস্টিস দেবাশিস করগুপ্ত হাইকোর্টের জজ হওয়ার আগে অ্যাডিশনাল গভর্নমেন্ট প্লিডার ছিলেন সিপিএম সরকারের। ওনাকে কিন্তু জজ করেছিল কংগ্রেস গভর্নমেন্টের আমলে কংগ্রেসের প্রধানমন্ত্রীরা, কোনো বাধা আসেনি। আপনি যদি দেখেন, একজন জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল ছিলেন ক্যালকাটা হাইকোর্টের, তিনি এখন সুপ্রিম কোর্টের জজ পর্যন্ত ক্লাইম্ব আউট করেছেন। তার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট কংগ্রেস আমলে, তাকে কিন্তু এই জন্য আটকে দেওয়া হয়নি কারণ কি সে গভর্নমেন্টের হয়ে অ্যাপিয়ার করেছিল। আজকে আপনি দেখুন, আজকে যদি আপনি দেখেন KT ঠাক্কর, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল অফ ঝাড়খণ্ড, যেহেতু JNNM পাওয়ারে আছে, তার কিন্তু মানে ডেসপাইট রেকমেন্ডেশন অফ দি কলিজিয়াম তার কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা হলো না, ডেফার্ড হয়ে গেল। আপনি যদি দেখেন অমিতেশ ব্যানার্জি, রাজ্যের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের, সাক্ষ্য সেন সিনিয়র গভর্নমেন্ট অ্যাডভোকেট ছিলেন, পরবর্তীকালে অ্যাডিশনাল গভর্নমেন্ট প্লিডার হন। জয়তোষ মজুমদার রাজ্য সরকারের গভর্নমেন্ট প্লিডার ছিলেন। এদের সবার নাম কলিজিয়াম 3 বার পাঠিয়ে দেওয়া সত্ত্বেও কিন্তু কেন্দ্র সরকার অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। এই আজকের দিনে দাঁড়িয়ে জাস্টিস ব্যানার্জি, যাকে চেন্নাই থেকে মেঘালয়ে নিয়ে আসা হলো, হ্যাঁ সঞ্জীব ব্যানার্জি, সেটা তো ট্রান্সফার না। আমি বলার চেষ্টা করছি যে শুধু কলিজিয়াম সিস্টেমটা ভেঙে দিলেই কিন্তু হবে না। কলিজিয়াম সিস্টেম ভেঙে দেওয়া মানেই যে পুরোটা পলিটিক্যাল লোকেদের হাতে চলে যাবে, তাহলেও হবে না। আবার এট দ্য সেম পয়েন্ট অফ টাইম আপনি যদি লিস্ট অফ প্রোটোকলস দেখেন, একজন রাজ্যের মন্ত্রী কিন্তু রাজ্যের জজ সাহেবের থেকে প্রোটোকলে উপরে। তাই পার্থ চ্যাটার্জির যদি গ্রেপ্তারি হয়ে যেতে পারে, কারণ কি পার্থ চ্যাটার্জির নিজের বাড়িও নয়, অন্য কারুর বাড়িতে টাকা পাওয়া গেছে বলে, সেই জন্য সেই ক্ষেত্রে তার থেকে প্রোটোকলে অনেক নিচে একজন লোক অন্য রাজ্যের, কিন্তু তার গ্রেপ্তারি নিয়ে আলোচনাই হবে না। এখন ওরা বলবে একটা টেকনিক্যাল প্রবলেম আছে। কি টেকনিক্যাল প্রবলেম? টেকনিক্যাল প্রবলেম হচ্ছে যারা এই ক্যাশটা আইডেন্টিফাই করেছে তারা ইনভেস্টিগেশন এজেন্সি নয়, তারা ফায়ার ফাইটার্স। তাদের না কোনো পাওয়ার আছে টু গ্র্যাব, টু অ্যারেস্ট, টু
মেক আ কমপ্লেন, তাদের কাজ হচ্ছে আগুন নেভানো, তারা আগুন নিভিয়েছে, তারা ম্যাক্সিমাম কি ব্যাপারে মামলা করতে পারে যে আগুন জ্বলার জন্য কোনো ব্যবস্থা ছিল কি ছিল না, সেই জন্য তারা হয়তো কিছু বলছে না, সেটা একটা টেকনিক্যাল লুপ হোল। কিন্তু আমার মনে হয় যে জাস্টিস সঞ্জীব খান্না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আছেন, পরবর্তী যারা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবেন তারা অলরেডি ইন লাইন। আমার দৃঢ় বিশ্বাস, আমি আজও বিশ্বাস করতে খুশি হব যে যা হবে, যেভাবে হবে সেটা যেন ইন ফেভার অফ দি জুডিশিয়ারি হয়। কারণ কি আমরা দেখেছি যখন জাস্টিস কার্নান ছিলেন তার বিরুদ্ধে কিন্তু কড়া ডিসিশন নিতে একবারও কেউ ভাবেনি। আবার দুঃখজনক ভাবে একজন জজ সাহেব তিনি একটার পরে একটা ইনভেস্টিগেশনের অর্ডার দেওয়ার পরে পদত্যাগ করে রাজনৈতিক দলের মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেছে, তার কিন্তু বিরুদ্ধে কোন রকম কোন ডিসিশন নেয়নি কলেজিয়াম। এটাও খুব অন্যায়, এটা হওয়া উচিত না। দেখা যাক, এগুলো তো অবশ্যই কাঙ্ক্ষিত নয়। আমরা তো অবশ্যই চাইব যে সুপ্রিম কোর্ট যেরকম ভাবে এই তদন্তের কথা বলছেন এবং ঠিক যেভাবে বলছেন যে এই বিষয়টি সম্পর্কে তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন, ফলে স্বচ্ছতার সঙ্গে বিচার হবে এবং দ্রুত আমাদের সামনে সবকটা তথ্য উঠে আসবে। এই স্বচ্ছতা থাকলেই কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আমাদের মতো আমজনতার যে আস্থা রয়েছে, যে ভগবানের জায়গায় রেখে দেওয়া হয়েছে, সেই জায়গাটা কিন্তু থাকবে, যে এই বিচার ব্যবস্থায় কোনো রকম ত্রুটি থাকবে না, কেউ অবিচার সহ্য করতে হবে না। আমরা এই আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনা চলছিল দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত শর্মার বাংলায় আগুন এবং তারপর তার সেখান থেকে কিছু টাকা উদ্ধার হয়েছে বলে প্রথমে জানা যায়, যদিও সেই বিপুল অঙ্কের টাকা পাওয়ার অভিযোগের প্রেক্ষিতে বাংলোয় আগুন লাগার দিন বিষয়টি সামনে আসেনি, এক সপ্তাহ পরে বিষয়টি সামনে আসে। এবং যে রাগঢাক নিয়ে প্রশ্নটা উঠছে যে 14 তারিখের ঘটনা 21 তারিখ কেন সামনে এলো, এবং তার পাশাপাশি যে প্রশ্ন উঠছে যে যদি এই পুরো বিষয়টি ষড়যন্ত্র হয়, ওই বিচারপতির বিরুদ্ধে তার যে ভাবমূর্তি রয়েছে সেই ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে এটা যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে কারা সেই ষড়যন্ত্র করছে? তাহলে তাদের যে উদ্দেশ্য, তারাও তো সমান অপরাধী। ফলে দুটি ক্ষেত্রকেই কিন্তু খুব গুরুত্ব দিতে হবে এবং এক্ষেত্রে মানুষের আস্থায় যে ঘা দেওয়া তা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। দিল্লি হাইকোর্টের বিচারপতির বাংলোয় প্রচুর টাকা পাওয়ার ঘটনায় বিতর্কের ঝড়। 14 মার্চ আগুন লাগার ঘটনা ঘটে, অথচ খবর সামনে আসে 21 মার্চ। পুরো ঘটনাটাই রহস্যে মোড়া। আগুন লাগার পর বাংলোয় গিয়ে দমকল কর্মীরা প্রচুর পরিমাণ টাকার হদিশ পান। প্রশ্ন উঠছে বিপুল পরিমাণ টাকার আসল অঙ্ক কি? প্রশ্ন উঠছে ঘর ভর্তি কি টাকার বান্ডিল পাওয়া গিয়েছে, নাকি আলমারি ভর্তি বা বেশ কয়েকটি আলমারি ভর্তি টাকা মিলেছে? আদালত কিংবা পুলিশ যদি জানিয়ে দিত তাহলে আর ধারণা করতে হতো না টাকার আসল পরিমাণ ঠিক কতটা। বিশেষজ্ঞদের দাবি, যদি টাকা পাওয়ার বিষয়টি প্রশাসনিক রেকর্ডে তোলা হয়ে থাকে তবে তা বলাই যায় পরিমাণ ঠিক কতটা। সংবাদ সংস্থা সূত্রে খবর, বিচারপতি ভার্মা ঘটনার পর আদালতে উপস্থিত হননি বা টাকা উদ্ধারের বিষয়ে কিছু বলেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কলেজিয়ামের তরফ থেকে কি কোনো প্রশাসনিক বিবৃতি আশা করা যায় না? বিচারপতি ভার্মার পক্ষ থেকেও কি কোনো বিবৃতি পাওয়া যেত না? যদি আমজনতা এই বিষয়ে কোনো প্রশাসনিক বিবৃতি না পায় তবে তারা কাদের উপর ভরসা করবেন? বিচার বিভাগ বা প্রশাসনিক বিভাগের উপরই বা তাদের আস্থা কতটা থাকবে? বিশেষজ্ঞ মহল মনে করেন অভিযুক্ত বিচারপতির বিবৃতি সামনে এলে তার দিকটিও স্পষ্ট হয়ে যেত যে আসল ঘটনা ঠিক কি। এদিকে কলেজিয়াম সর্বসম্মতিক্রমে ইতিমধ্যেই বিচারপতি ভার্মার বদলি নিশ্চিত করেছে বলে খবর। শোনা যাচ্ছে তাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়েছে। 2021 সালে এখান থেকেই তাকে বদলি করে দিল্লি হাইকোর্টে পাঠানো হয়। প্রশ্ন উঠছে, তবে কি বিচারপতির বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরই এই সিদ্ধান্ত? ইতিমধ্যেই দাবি উঠেছে বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও নজরদারির আওতায় রাখা হোক। বাড়ি থেকে টাকা উদ্ধার হওয়া বিচারপতি ভার্মার নিজেরই কি জানানো উচিত নয় ঠিক কত পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বা কে সেই টাকা দিয়েছে? এদিকে ঘটনার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। দাবি উঠেছে ইডি তদন্তেরও। ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টের এক বিচারপতি এ বিষয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপও দাবি করেছেন। এদিকে বিচারপতি ভার্মার পক্ষ থেকে ষড়যন্ত্রেরও দাবি উঠেছে। তবে সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, এই কাজে যুক্ত কারা? বিশেষজ্ঞরা বলছেন বিচারপতি ভার্মার পক্ষ থেকে ঘটনার ব্যাখ্যা যত দেরি করে আসবে ততই তার পক্ষ দুর্বল হয়ে পড়বে। কিন্তু সব মিলিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতির বিষয়টি সহজে সামনে এলেও বিচার বিভাগীয় ক্ষেত্রে সেই বিষয়টিতে এত রাগঢাক কেন? কেন পরিষ্কারভাবে কোনো তথ্য সামনে আনা হচ্ছে না? বিচারপতির বিরুদ্ধে ষড়যন্ত্র যেমন মেনে নেওয়া যায় না, তেমনি বিচারপতি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাকে আড়াল করাটাও অপরাধ। ফলে পুরো বিষয়টিতে আরও খোলামেলাভাবে সামনে আসাই অভিপ্রেত। সেক্ষেত্রে সাধারণ মানুষের বিচার বিভাগের উপর আস্থা অক্ষুণ্ণ থাকবে। কলকাতা টিভি।
আমরা এই আলোচনায় ছিলাম। ইতিমধ্যে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন আরো একজন বিশিষ্ট অতিথি, বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম আমাদের সঙ্গে এসেছেন। কলকাতা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। যে প্রশ্নটা আপনার কাছেই প্রথমে রাখবো, যে আমরা যতদূর জানি যে যদি একজন সাধারণ মানুষের ঘরে 10 লক্ষ টাকার বেশি থাকে তাহলে সেক্ষেত্রে তাকে বদলি করা হয় ঘর থেকে জেলে, যদি অবৈধ উপায়ে কামানো হয়। তো সেক্ষেত্রে এর ক্ষেত্রে এলাহাবাদ আদালতে প্রথমত মানে বদলি হয়ে গেল, কিন্তু কত টাকা ছিল, আদৌ ছিল কিনা, প্রত্যেকটা বিষয় কিন্তু এখনো সংশয়াতীত নয়। দ্বিতীয়ত আরেকটি ঘটনা আপনাকে জানাই, মহারাষ্ট্রের সাতারা জেলের একজন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি 5 লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। তিনি বলেন যে তার বিরুদ্ধে এই ওঠা অভিযোগ একেবারেই মিথ্যা এবং সেই কারণে তিনি আগাম জামিনের আবেদন জানান বম্বে হাইকোর্টে। আগাম জামিনের সেই আবেদন কিন্তু বম্বে হাইকোর্ট শোনেনি। তাহলে এক্ষেত্রে ভিন্ন পদক্ষেপ কেন হলো? আইনের ক্ষেত্রে ঠিক কি ব্যাখ্যা? দেখুন, আমাদের দেশের যে আইনগত কাঠামো, বিশেষ করে সাংবিধানিকভাবে নির্দিষ্টভাবে বলা আছে যে কি কি প্রভিশন রয়েছে, বিশেষ করে হাইকোর্ট জাজ এবং সুপ্রিম কোর্ট জাজের রিমুভালের বিষয়ে, সেখানে একদম প্রসিডিওর লেট ডাউন করা আছে। এছাড়াও সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বলেছেন যে বিশেষ করে কোনো একজন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে এফআইআর হতে পারে কি পারে না, নিশ্চিতভাবেই পারে, কিন্তু সেক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি কনসেন্ট দেবেন। প্রেসিডেন্ট যেহেতু তাকে অ্যাপয়েন্ট করেন, প্রেসিডেন্ট বলবেন তবে এফআইআর হতে পারে। এটা এফআইআর এর বিষয়। এবার রিমুভালের বিষয় দেখুন, এই যে প্রসিডিওরটাকে আমরা ইমপিচমেন্ট বলি, হ্যাঁ, সেই ইমপিচমেন্ট প্রসিডিওর কি হওয়া উচিত সেই নিয়ে নির্দিষ্টভাবে প্রভিশন রয়েছে আমাদের সংবিধানে। সেই যদি মনে করেন যে বিশেষ করে সাংসদরা তারা যদি মনে করেন এরকম একটি অ্যাক্ট হয়েছে যিনি এই পদে থাকার জন্য একেবারেই যোগ্য নয়, তিনি তাহলে সাংসদরা প্রস্তাব আনতে পারেন। 3 জনের কমিটি তৈরি হবে, সেই কমিটিতে একজন সুপ্রিম কোর্ট জাজ থাকবেন, একজন হাইকোর্টের জাজ থাকবেন, একজন জুরিস্ট থাকবেন, তারা রিপোর্ট দেবেন। সেই রিপোর্ট যদি যে হাউসে সেই প্রস্তাব আসবে সেই হাউসে যদি আইদার স্পিকার বা চেয়ারম্যান প্রস্তাব পাস হবে, তারপরে স্পেশাল মেজরিটি, তারপরে রাষ্ট্রপতির দ্বারা রিমুভ হবে। এটা প্রসিডিওর একেবারে এস্টাবলিশড আছে, আমাদের আইনে এস্টাবলিশড আছে। এখন প্রশ্নটা প্রসিডিওরের নয়, প্রশ্নটা হচ্ছে এই যে গণতন্ত্র চলে না, গণতন্ত্রের মূল ভিত্তি কি জানেন তো? বিশ্বাস। জনগণ বিশ্বাস করেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তিনি মুখ্যমন্ত্রী। নিশ্চিতভাবে তিনি ভোট পেয়েছেন, কারণ জনগণের বিশ্বাস, আস্থা তিনি অর্জন করেছেন। এক্স্যাক্টলি। সমভাবেই এই জুডিশিয়ারিও সেটাও তো গণতন্ত্রের একটা অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ফলে সেখানে কিন্তু এই যদি বিশ্বাসটা মানুষের মনে কোনোভাবে টলে যায় তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যেটা হবে সেটা হচ্ছে গণতন্ত্র। এবং এই গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য ভারতবর্ষের এই যে ধরুন বহুত্ববাদী একটি সমাজে এরকম গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য আমি মনে করি জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যাতে জনগণের বিশ্বাস কোনোভাবেই টলে নেওয়া যায়। সেই জন্য আমি মনে করি জুডিশিয়ারির এই কাণ্ডের পরে অন্ততপক্ষে একটা ট্রান্সপারেন্ট স্ট্যান্ড নেওয়া উচিত। তার কারণ দেখুন, আমরা আপনার কি মনে হচ্ছে স্বচ্ছতার কোন কোন জায়গাগুলো স্বচ্ছতা কম আছে বলে আপনার মনে হচ্ছে এই ঘটনার প্রেক্ষিতে? দেখুন, আমি এখনো পর্যন্ত, কারণ ঘটনাটা খুব বেশি দিন সময় পেরোয়নি, কিন্তু তবুও আমি বলবো নিশ্চিতভাবেই এই যে যদিও সুপ্রিম কোর্ট বলেছেন যে ওই তাকে এলাহাবাদ হাইকোর্টে পাঠিয়ে দেওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও জনমানুষে তো এই প্রশ্ন উঠেছে। আর তাছাড়াও আমার একটা নিজস্ব বিশ্বাস আছে, এটা আমার নিজস্ব বিশ্বাস, যদিও ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কলেজিয়াম প্রথার মাধ্যম দিয়েই এই জাজেস অ্যাপয়েন্টমেন্ট হয়, আমি নিজে বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি এই পদ্ধতিটি পরিবর্তন হওয়া উচিত। কারণ আমরাই বলবো যে মানে আমরা যখন মামলা করি সাধারণভাবে, এখানে 3 জন আইনজীবী আছে, যে নোবডি ক্যান বি জাজ অফ হিজ ওন কজ, আমরা বলবো যে না, মানুষই শেষ কথা বলে গণতন্ত্রে, অথচ মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের একটি সিস্টেম, যে সিস্টেমে কোনো সে থাকবে না, এটা হতে পারে না। আমি মনে করি এই পদ্ধতিটি, বিশেষ করে কলেজিয়াম পদ্ধতিটি নতুন করে ভাবনা চিন্তার সময় এসেছে। নিশ্চিতভাবেই এনজ্যাক নিশ্চিতভাবে সেটা বাতিল হয়েছে, কিন্তু আমি মনে করি যে এই নিয়ে জুরিস্টদের
এই নিয়ে জনগণের, এই নিয়ে নির্বাচিত যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের নিশ্চিতভাবে সে থাকা উচিত এবং একটি সিস্টেম নিশ্চিতভাবে ইভলভ করা উচিত, নিশ্চিতভাবে সেটা যেন মানে একই কথা আমরা শুনছিলাম প্রায় তরুণ। না না আমি মনে করি, কারণ হচ্ছে এই সিস্টেমে, কলেজিয়াম সিস্টেমে আমরা সব কথা হয়তো প্রকাশ্যে বলতে পারি না, কিন্তু কলেজিয়াম সিস্টেমের অনেক লুপ হলস রয়েছে এবং এই কলেজিয়াম সিস্টেমে নিশ্চিতভাবে, হ্যাঁ, ভারতবর্ষের গণতন্ত্র এখনো পর্যন্ত অটুট রয়েছে, অক্ষুণ্ণ রয়েছে। নিশ্চিতভাবে এর আগের সিস্টেম সেটাও যে খুব ভুল ছিল আর বর্তমান যে সিস্টেম একেবারে সঠিক রয়েছে এরকম আমি বলতে পারি না, ফলে এর একটা ব্যালেন্স প্রয়োজন। দুটো জিনিস আমার অ্যাড করা আছে, যেগুলো বললো অনেকটাই একমত। এনজেএসি নিয়ে যখন পার্লামেন্টের ডিবেটটা হয়েছিল 2015 কি 16 সালে, ইফ আই এম নট রং, সেই সময় যে স্টেটমেন্টগুলো সব সাইড থেকে স্টেটমেন্টগুলো দিল, দ্যাট ওয়াজ ক্লাসিক। ইনফ্যাক্ট যে ইমপিচমেন্টের কথা বলছো তুমি, উনার ইমপিচমেন্ট আমি আবার নাম করে করছি না, উনার ইমপিচমেন্টের সময় যখন প্রসিডিংস আলটিমেটলি রিজাইন, যে ডিবেটটা হয়েছিল দ্যাট ওয়াজ অলসো ক্লাসিক। মানে আমরা স্টলওয়ার্ডদের শুনেছিলাম ওই সময়, জেটলি বলো, চিদাম্বরম বলো, সবাইকে বসে নাও। জেটলি সাহেবের দু তিনটে কথা আমার খুব মনে আছে, আমার এখনো কানে বাজে, আমি বলছি। আজকে জাজেস মানে দে আর সুপিরিয়র থিং, মানে তারা জাজমেন্ট দেয়, তারা মানে ভালো খারাপ বিচার করে। তো সিজার্স ওয়াইফ মাস্ট বি অ্যাবাভ অল সাসপিশন, রাইট? বেসিক প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। তাদের উপর সন্দেহ হবে এরকম জায়গা তো হতে পারে না, মানুষের শেষ বর্ষার জায়গা। অরুণ জেটলিজি তখন পার্লামেন্টারির কথা বলেছিল যে, আমি কোট আনকোট বলছি, pre-retirement judgments are influenced by post-retirement jobs. একদম। তো জাজ হচ্ছেন তারা এইটুকু এনশিওর করুক যে তারা আফটার রিটায়ারমেন্ট কোনো কমিশন, কোনো ওই নেবেন না। ফার্স্ট আমি দাঁড়িয়ে দাদা, ফার্স্ট এটাকে এনশিওর করুক। সেকেন্ড, কিছু জাজ এরকমও আছেন তারা যখন বেঞ্চে থাকেন, বেঞ্চে থাকতে থাকতেই তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায়। আমাদের রাজ্যেও একজন আছে, আমি নাম নিচ্ছি না, থাকতে থাকতেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জেনে গেছেন। হওয়া উচিত না এগুলো, তাকে রিফিউজ করা উচিত, কারণ যে ইজ্জতটা তিনি কামিয়েছেন ওই ইজ্জতটা চলে যায়। এই আরেকটা কথা বলেছেন যে টাইরানি অফ দ্য আনইলেক্টেড, মানে ইটস লাইক, মানে ধরো যারা ল আসছে কিছু আসছে সেটাকে চাইলে চলো উড়িয়ে দাও, শেষ করে দাও। দিস টাইরানি অফ দ্য আনইলেক্টেড। তো দেয়ার শুড বি এ প্রসেস, যারা হাইয়েস্ট অথরিটি যাদের কাছে আছে তাদের সিলেকশন সমর্থন করে। এবার লাস্ট কথা বলতো, ধরো কলকাতায় কোনো একটা প্রসিদ্ধ ক্লাব আছে, আমি ক্লাবে তুমি চাইলে ঢুকতে পারবে? সেই ক্লাবে কি চাইলে তুমি ঢুকতে পারবে? পারবে না তো। সেরকম একটা এলিট ব্যাপার হয়ে গেছে, এই কলেজিয়াম সিস্টেমটা কিছু এলিট ব্যাপার হয়ে গেছে। ওইটাকেও তুলনা করেছিলাম, তুলনা করে দিল্লি জিমখানা ক্লাবের সাথে, দ্য ক্লাবস অফ দ্য এলিটস। কেন? দেয়ার শুড বি এনজিএসি, দেয়ার শুড বি প্রপার প্রসিডিওর, জাজেস অ্যাপয়েন্টমেন্ট, এটা ক্লিয়ারিটি থাকা উচিত ফার্স্ট। আর পোস্ট রিটায়ারমেন্টাল যে বেনিফিট জবস গুলো আছে, দরকার হলে তাদের পেনশনটাকে যা স্যালারি পায় সেই পরিমাণ পেনশন দাও, তাদের আপত্তি নেই। পেনশন ডাবল করে দাও, আপত্তি নেই। তাদের ওই পোস্ট রিটায়ারমেন্ট জবটা এবার বন্ধ করা উচিত। কি বললাম না, আমি তরুণ যা বললো তার সঙ্গে একটা কথা যোগ করতে চাই, কারণ না, তরুণ যেটা বললো তার সঙ্গে একটা কথা, সেটা হচ্ছে যে ও যেটা বললো যে পোস্ট রিটায়ারাল এনগেজমেন্টের কথা বললো এবং খুব যথার্থই বলেছে, এটা বলেছে। এবং সেটা এটা মানে অরুণ জেটলির কথা না, এটা মোটামুটি যারা আমরা ব্যবহারজীবী তাদের প্রত্যেকেরই কথা। সেই জন্য মানে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে একটা কুলিং অফ পিরিয়ড রাখা উচিত, মানে কিছু করতে পারে, মানে 5 বছর কি 4 বছর একটা কুলিং অফ পিরিয়ড রাখা উচিত। দ্বিতীয় হচ্ছে যে এই যে সিস্টেমটা দেখুন, আগে তো এই যে কলেজিয়াম সিস্টেমের আগে যে সিস্টেম ছিল সেখানে যে জাজেসরা অ্যাপয়েন্টেড হতো তারা যে সবাই একেবারে করাপ্ট ছিল তা তো নয়, এখনো নয়, বা এখনো বলতে পারি না, আমরা বিশ্বাস করি না তারা করাপ্ট। কিন্তু গণতন্ত্রে ধরুন যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের কোনো সে থাকবে না, শুধুমাত্র আমরা নিজেদের মধ্য থেকেই মানে নিজেরাই ডিটারমিন করব কে এলিভেটেড হবে কি হবে না। এই যে যেটা বলা হচ্ছে যে একজন জাজ তিনি একটা রায় দিলেন, তারপরে তিনি রিটায়ার করলেন এবং সেই রায়টা দিয়েছেন হয়তো রিটায়ারমেন্ট বেনিফিটটা পাওয়ার জন্য। এখন খুব হাল ফিলে মানে আজ থেকে কয়েক বছর আগে তো আমরা এরকম একটা জাজ্জল্যকর একটা ঘটনা আমরা দেখেছিলাম, যে মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে একটা জাজমেন্ট দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীকালে তিনি কি এবং শুধু তিনি না, তারপরে আরো অনেকে হয়েছে। এখন এটা কি আগে হয়নি? হয়েছে। বাহারুল ইসলাম হয়েছেন, বাহারুল ইসলাম রাজনীতি থেকে তারপরে গিয়ে জাজ হয়েছেন। কিন্তু ধরুন আমাদের এটা শুধু আবার জাজমেন্ট না, ধরুন MS গিল তিনি ছিলেন নির্বাচন কমিশনার, তিনি কিন্তু 3 বছর বাদে গিয়ে রাজ্যসভার সদস্য হয়েছিলেন। আবার TN সেশন, যাকে আমরা বলি যে পুরো নির্বাচনী ভারতবর্ষের ব্যবস্থার এত বড় তিনি পরিবর্তনের যে তাকে কাণ্ডারি হিসেবে বলা হয়,
তিনিও কিন্তু বেশ কয়েক বছর বাদে গিয়ে ওই সম্ভবত 1996 সালে বোধহয় আহমেদাবাদ কেন্দ্রে লোকসভায় তিনি লালকৃষ্ণ আদবানির বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। তো এই কুলিং অফ পিরিয়ড গুলো 3 বছর বা যা হোক একটা এটা থাকা উচিত। এই যে হয়েই আর একটা পথ পেয়ে যাচ্ছে, মানে হচ্ছে সে রিটায়ারমেন্টের আগে সেটা ঠিক হয়ে যাচ্ছে, ফলে ওই যে পোস্ট রিটায়ারেল বেনিফিট সেটা ভীষণভাবে আসছে। কারণ এটা বারবার আজকে যে কথাটা বারবার উঠে আসছে যে জাজ শুড বি সিজার্স ওয়াইফ, সিজারের স্ত্রীর মতো তার কিন্তু মানে থাকতে হবে। তাকে কোথায় থাকতে হবে? সবাইয়ের কাছে, সমাজের কাছে, জনগণের কাছে, পার্লামেন্টের কাছে, তার নিজের কাছে, আইনের কাছে, সমস্ত কিছুর কাছে, টোটাল এই সিস্টেমটার কাছে তাকে থাকতে হবে। সংশয়াতীত বিষয়। আমি যেটা অর্কর কাছে জানতে চাইবো যে এই যে একটু আগেই উল্লেখ করা হলো যে এলাহাবাদ হাইকোর্টে যখন বদলি করা হয়েছে তখন সেখানকার বার অ্যাসোসিয়েশন বলেছে এটা একটা কোনো ট্র্যাশ বিন নয় এবং এখানে তাকে পাঠিয়ে দেওয়াটা সঠিক বলে তারা মনে করছেন না। এই যে একটা সুপ্রিম কোর্টের একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটার প্রেক্ষিতে এই যে আপনাদেরই হয়তো ওই এলাহাবাদ হাইকোর্টের সহকর্মীরা, সেই আইনজীবীরা, সেই বার অ্যাসোসিয়েশন যেভাবে বলছে, এটা কি অনাস্থা প্রকাশ করা হচ্ছে বলে মনে করছেন? দেখুন, এটা বার অ্যাসোসিয়েশন সবসময় একটা স্ট্রং মানে মতাদর্শ ধরে। আপনি যদি দেখেন কলকাতাতেও বার অ্যাসোসিয়েশনের করা মামলাতেই কিন্তু নন্দীগ্রামের ইন্টারফারেন্স হয়েছিল। সেই জন্য এরকম কোনো ব্যাপার নেই যে বার অ্যাসোসিয়েশন কিছু বলতে পারবে না। এবং আমি জাস্টিস এম ভট্টাচার্য যে এক্সাম্পল দিচ্ছিলাম, ওনাকেও কিন্তু পদত্যাগ করতে হয়েছিল বিকজ বার অ্যাসোসিয়েশন বম্বে হাইকোর্টে রুখে দাঁড়িয়েছিল। কিন্তু আমি ফিরদৌসদার যে পয়েন্টটা পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনের, সেখানে আমার একটা ভিন্ন মত আছে। তার কারণটা হচ্ছে যে এখানে কলিজিয়াম রেকমেন্ড করে, পলিটিক্যালি ইলেক্টেড যারা, তাদের কোনো রাইট সত্যিই নেই সো ফার অ্যাজ চুজিং অফ দি নেমস ইজ কনসার্ন। কিন্তু প্রাইম মিনিস্টার যতক্ষণ না সেটা প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কলিজিয়ামের ডিসিশন উইল নট কাম ইনটু এফেক্ট। সেই জন্য প্রাইম মিনিস্টার বা দি ক্যাবিনেট তাদের কিন্তু একটা পাওয়ার এখনো আছে এবং সেটাকে খর্ব করার ক্ষমতা কলিজিয়ামের নেই। সেটা থাকা উচিত না, একটা ইম্পার্শিয়াল বডি হওয়া উচিত, এ নিয়ে আলোচনা হতেই পারে। আর সো ফার অ্যাজ রিটায়ারমেন্ট ইজ কনসার্ন, দেখুন রিটায়ারমেন্টের প্রবলেমটা হচ্ছে, মানে ধরুন আপনি যদি হিউম্যান রাইটস কমিশন দেখেন, গ্রিন ট্রাইব্যুনাল দেখেন, ন্যাশনাল কনজিউমার ফোরাম দেখেন, এইগুলোতে প্রবলেমটা হচ্ছে স্ট্যাটুটারিলি রিটায়ার্ড জজেদের অ্যাপয়েন্ট করার জায়গা আছে। এবার আপনি যদি বলেন হাউ টু মেক ইট অ্যাপলিটিক্যাল, তাহলে আমাদের কি করতে হবে, যেই সংস্থা জজ অ্যাপয়েন্টমেন্টে মাথা দেবে সেই সংস্থারই ক্ষমতা থাকবে এখানেও অ্যাপয়েন্টমেন্ট করানোর। এবং যে কোনো জজ, তার কুলিং অফ পিরিয়ডটা কি থাকবে? তার কুলিং অফ পিরিয়ডটা কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করার জন্য থাকবে, কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য থাকবে, কোনো এমন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য থাকবে যার সাথে জুডিশিয়ারি সম্পর্ক নেই। আর আপনি যদি একবার ইউনাইটেড স্টেটসের সুপ্রিম কোর্টকে দেখেন, ইউনাইটেড স্টেটসের ফেডারেল স্ট্রাকচারটাও তাই। সুপ্রিম কোর্টের জন্য স্পেসিফিক যেটা নিয়ম সেটা হচ্ছে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে এবং সেনেট, মানে আমাদের ক্ষেত্রে রাজ্যসভা, সেটাকে অনুমোদন করে। তাহলে যদি একটা অ্যামেন্ডমেন্ট করতে হয়, ইট ক্যান বি সো যে বাকিটা যদি কলেজিয়াম সিস্টেমে চলেও সুপ্রিম কোর্টের অ্যাপয়েন্টমেন্টের জন্য রাজ্যসভার একটা ভূমিকা থাকতেই পারে, তাতে কোনো বাধা থাকার কথা নয়। কিন্তু সেটার জন্য সাংবিধানিক অ্যামেন্ডমেন্টের দরকার এবং সব দলেদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। একটা নাম মিস করে গেছিলাম, ভারতবর্ষের একসময় চিফ জাস্টিস রঙ্গনাথ মিশ্র, তিনি আমাদের হয়ে রাজ্যসভার সদস্য হয়েছিলেন 3 বছর বাদে। বেশ, সেটা ভালো কথা। আমি একটা কথা ভূষণ বাবু তার সময় অনেক কিছু সেটা ভালো কথা নয়, একদমই সেটা ঠিক কথা। আইনজীবীদের মধ্যে থেকে যে বিষয়টা উঠে আসছে, এক হচ্ছে গিয়ে কলেজিয়াম সিস্টেমের মাধ্যমে এই যে বিচারপতির নিয়োগ, সেখানে কিছু কিছু বদল আনার কথা ওরা প্রস্তাব দিচ্ছেন। ওদের মনে হচ্ছে যে এগুলো ভাবা যেতে পারে এবং একই সঙ্গে কি কি পরিবর্তন আনলে এই বিচার ব্যবস্থায় আরো স্বচ্ছতা আসবে তা নিয়ে ওদের ভিন্ন ভিন্ন ভাবনা রয়েছে। আরেকটি জায়গা আছে, যে জায়গাটা সম্পর্কে এই আইনজীবী এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে তাদের আমি অভিমত চাইব। এক হচ্ছে গিয়ে এই যে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতা, এমনকি মন্ত্রীদের ক্ষেত্রেও বিভিন্ন সংস্থা রয়েছে, যেমন আমাদের ক্ষেত্রে পুলিশের রয়েছে, কারোর ক্ষেত্রে ইডি সিবিআই রয়েছে আর্থিক দুর্নীতির ক্ষেত্রে, সরকারের ক্ষেত্রে সিএজি রয়েছে, আরো বড় ক্ষেত্রে লোকায়ুক্ত বা লোকপাল রয়েছে। এই যে সংস্থাগুলো রয়েছে যারা এই বড় বড় ক্ষেত্রে কি দুর্নীতি হচ্ছে তা খতিয়ে দেখে, এক্ষেত্রে বিচারপতিদের ক্ষেত্রে এরকম কি মূল্যায়ন হওয়া উচিত, নাকি এই মূল্যায়নটা হলেই আসলে সেই বিচার ব্যবস্থার ওপর যেটার ওপর আমাদের চূড়ান্ত আস্থা, সেই আস্থাতেও প্রশ্ন উঠবে? তা নিয়ে মতামত চাইব আমাদের বাংলা বলছে মঞ্চের অতিথিদের। প্রথমে পার্থ মুখোপাধ্যায়। দেখুন, কথাটা হচ্ছে যে মানে জাজেদের ক্ষেত্রে
যে কথাটা উঠছে বারবার, দেখুন এই ঘটনাগুলো তো রোজগার ঘটছে না। আপনি সাধারণ যে অপরাধের বা এইগুলো কথাগুলো বলছেন সেগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, তার জন্য একটা সিস্টেম আছে, তারা সবসময় কাজ করছে, তাদের ওটাই কাজ। কিন্তু জাজেদের জন্য যদি এরকম একটা কোনো সিস্টেম করা, তারা হয়তো 5 বছর হয় না, কিন্তু সংবিধানে তো ইমপিচমেন্টের রাখা হয়েছে, স্পেশাল মেজরিটি সবসময় সম্ভব হয় না। হ্যাঁ, সে হয়তো 5 বছরে একবার হবে। তো বর্তমানে যেটা আছে যে রাষ্ট্রপতি করবেন দুটো, মানে যেটা বলা হচ্ছে যে প্রুভড মিসবিহেভিয়ার অ্যান্ড ইনক্যাপাসিটি, এবং সেটা কিভাবে হবে না, দুটো মানে ইমপিচমেন্ট প্রসেস, পার্লামেন্টের দুটো কক্ষ এবং জুডিশিয়াল কমিটি। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে খুব সময় সাপেক্ষ হয়ে, এই যে আপনারা বসে যে তথ্য তুলে ধরছেন, তাতে কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটায় অনেকগুলো প্রশ্নের জায়গা রয়েছে। তাহলে কলেজিয়াম সিস্টেমের পাশাপাশি এটা চেষ্টা করতে পারি যে সময়টাকে, যে সময়টা এতটা নিচ্ছে, সেই সময়টাকে যদি কমানো যায়। আমি আসবো ফিরদৌস শামীমের কাছে। এখন বর্তমানে যে প্রসিডিওর রয়েছে সেটাকে মানে ইনহাউস প্রসিডিওর বলতে পারেন, যে যখন নিজেদের মধ্য থেকে আছে কি কি করা হয়। সাধারণভাবে ধরুন কোনো জাজের সম্পর্কে অভিযোগ হলে তাকে জুডিশিয়াল ওয়ার্ক অ্যাসাইন করলো না, এটা ইনহাউস প্রসিডিওরে, এবং আমরা জানি, নাম করতে চাইছি না আমি, হয়েছে। কিন্তু মানে সেটা আমি মনে করি না অ্যাডিকুয়েট, প্রথম কথা। দ্বিতীয় কথা, কিছুক্ষণ আগে অর্ক বলছিল যে কেন্দ্রীয় সরকারের তো পাওয়ার রয়েছে, সেখানে কিন্তু চুজ করার কোনো পাওয়ার নেই। কি হয় সাধারণভাবে কি হয় বলুন তো, এর ফলে একটা আমরা যেটা ফেস করি, যে ধরুন কলেজিয়াম রেকমেন্ড করলো, দীর্ঘদিন ধরে পড়ে আছে, তারপরে রিজেক্ট হলো, ফলে কি হলো, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ডিলে হচ্ছে, সিট ভ্যাকেন্ট থেকে যাচ্ছে, ফলে সব থেকে বেশি সাফার করছে জুডিশিয়ারি। সেই জন্য আমি মনে করি এরকম একটি সাম্যতা আসা উচিত, যেখানে জুডিশিয়াল সে থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ এক্সিকিউটিভ সে থাকবে। আমি যদি এই গণতন্ত্রকে স্ট্রেনদেন করতে চাই, তাহলে কি করতে হবে, গণতন্ত্রের সমস্ত উইংস গুলোকে ইকুয়ালি কাজ করতে হবে। আমাদের দেশে কিন্তু, যদিও দেখুন এই যে ফেডারেল স্ট্রাকচারের কথা বললো, আমরা আমেরিকা থেকে অনেক কিছু নিয়েছি, কিন্তু ফেডারেল আমরা কি অ্যাবসলিউট ফেডারেলিজম করতে পারি না, করতে পারি। একটা স্ট্রং সেন্ট্রালাইজ ক্যারেক্টার রয়েছে, কিন্তু আমাদের যদি এই গণতন্ত্রকে আগিয়ে নিয়ে যেতে চাই, আমি একটা সিস্টেম সম্পর্কে অন্য আর দুটো সিস্টেমের কোনো সে থাকবে না, এটা যদি হয়, তাহলে সেই সিস্টেমটা কিন্তু কিছুদিন পরে সেটা ঘুণ ধরাটা স্বাভাবিক। তার কারণ সেই সিস্টেম থেকেই পুরো বিষয়টিকে বিশুদ্ধকরণ করার চেষ্টা করা হচ্ছে। আমাদের দেশে গণতন্ত্র কেন টিকে আছে বলুন তো? ধরুন আজকে এক্সিকিউটিভ কিছু ভুল করলো, সেটা জুডিশিয়ারি দ্বারা কশনড হচ্ছে, কিন্তু জুডিশিয়ারির মধ্য থেকে যদি ভুল হয়, তাহলে কশন কিভাবে হবে? এই যে পদ্ধতিটা বেশ কিছুটা প্রবলেমটা কোথেকে হয়ে যাচ্ছে না, তো প্রবলেম সাফার করছি সাধারণ মানুষরা। আমি আমার আইনজীবী সবটাকে বাদ দিলাম, সবাই সাধারণ মানুষ। আমি এলাহাবাদ হাইকোর্ট নিয়ে কথা হচ্ছে, ওখানে আগে বলি, স্ট্রেংথ হচ্ছে 160, জাজ আছে অ্যারাউন্ড 84। আমাদের ক্যালকাটা হাইকোর্টের স্ট্রেংথ হচ্ছে 72, আছে মনে হয় 42 या 43। তো এই যে ক্যাওয়াসটার জন্য জাজেস অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, মামলার পাহাড় জমছে। যারা বাইরে থেকে দেখছেন তারা দেখছেন তারিখ পে তারিখ হচ্ছে, কিন্তু কেন হচ্ছে সেটা তো দেখুন। আমি আবার বলছি, এটা প্রসেস হওয়া উচিত, একটা স্ট্রিমলাইন প্রসেস হওয়া উচিত জাজেস অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। সেম ভাবে আমি বিশ্বাস করি না আমাদের হাইকোর্টে বা যে কোনো কোর্টে বা যে কোনো আদালতের বিচারক হোক বা বিচারপতিরা হোক তারা করাপ্ট, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তারা ন্যায় হয়ে থাকেন, তারা মানে বিচার বিবেচনা করে জাজমেন্টটা দেন, কিন্তু তাদের এন্ডাতে তারা হিউম্যান বিং, রাইট? কতগুলো মামলা হবে, কতগুলো হবে, না একটা চেক থাকা দরকার। একটা চেক থাকা দরকার। আমার ইভ্যালুয়েশন যদি হয়, একটা XYZ এর ইভ্যালুয়েশন যদি হয়, একটা পলিটিক্যাল লিডার তার ইভ্যালুয়েশন হয় ভোটের মাধ্যমে, যিনি ভাগ্য নির্ধারণ করছেন, যিনি মানে বলা যায় মানে ন্যায়াধীশ, সে ন্যায়াধীশেরও একটা ইভ্যালুয়েশন হওয়া দরকার। মূল্যায়ন হওয়া প্রয়োজন। দেখুন, মূল্যায়ন হওয়া প্রয়োজন, কিন্তু জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সের জন্য কিছুটা এক্সিকিউটিভকে জুডিশিয়ারি থেকে আলাদা রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয়, আমি জানি না এটা বলার পরে আমি কতটা বিপদে পড়বো বা কতটা আমাকে সম্মুখীন হতে হবে ডিফিকাল্টির, কিন্তু এই মুহূর্তে জুডিশিয়ারির যেটা দরকার সেটা হচ্ছে ক্রিমি লেয়ার পলিসি। সেটা কি? সেটা হচ্ছে বাবা জজ হলে ছেলে জজ হবে না, যদি ব্রিলিয়ান্ট উকিল হয় তাহলেও। এটা ফার্স্ট। নো ফ্যামিলি ইনহেরিটেন্স। জুডিশিয়ারিতে যদি কেউ একজন জজ হয়, তাহলে তার পরিবার থেকে আরেকজন জজ মিনিমাম 2 জেনারেশন পরে হবে, যদি তার মেরিট থাকে। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে প্রি অ্যান্ড পোস্ট, মানে প্রি অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড পোস্ট রিটায়ারমেন্ট পলিটিক্যাল ইনভলভমেন্ট। আপনি দারুণ জজ, কিন্তু আপনি যদি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভমেন্ট দেখান, মানে ধরুন আপনি রিটায়ার করেই একটা পলিটিক্যাল পার্টির এমপি হয়ে গেলেন, তাহলে আপনার জজের রিটায়ারাল বেনিফিটসটা আমরা নিয়ে নেব। এই সিস্টেম দুটো যদি আমরা মেম্বার থেকে জাজ হলে
একই জজই হবে না, পলিটিক্যাল পার্টির মেম্বার থেকে জজ। আমি এটার সঙ্গে ডিফার করি, এটা ব্যালেন্স রাখা দরকার, তা না হলে হবে না। আমি এটা ডিফার করি। ভিআর কৃষ্ণা একটা লোকের নাম দিয়ে সারা ভারতবর্ষের জজদের করা যাবে বলছে। যে ইটস আ ফ্যাক্ট যে সুপ্রিম কোর্টের আপনি যদি দেখেন, আমি সুপ্রিম কোর্ট দিয়েই বলছি, আমি হাইকোর্ট ছেড়ে দিলাম। সুপ্রিম কোর্ট যদি দেখেন, একটা নিউজ পেপারে আমি যদি খুব ভুল না করে থাকি, সম্ভবত গুগল সার্চ করলে পেয়ে যাবেন, যে সুপ্রিম কোর্টের জাজেস অ্যাপয়েন্টমেন্ট যদি দেখেন, তারা 100টি পরিবার থেকে এসছে এবং স্বাধীনতার পর থেকে আমার রিসার্চ করা নেই, একদম এবার বলি, তার অর্থ এই নয় যে একজন জাজের সন্তান তিনি যদি যোগ্য হন তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না, আমি এটা মনে করি না। দ্বিতীয় হচ্ছে যে পলিটিক্যাল এনগেজমেন্ট থাকলে তিনি ভালো জাজ হতে পারবেন না বা তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না, এই মতের সঙ্গে আমি সহমত পোষণ করি না। কেন করি না? তার কারণ হচ্ছে আমি মনে করি দিনের শেষে এই ইনস্টিটিউশনগুলো সবগুলো পলিটিক্যাল ইনস্টিটিউশন। কারণ যদি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে থাকে, তুমি নিশ্চিতভাবে হ্যাঁ নিশ্চিতভাবে, কিন্তু আমরা তো ভিআর কৃষ্ণাকে ভুলে যেতে পারি না। দেখো আমরা বলতে পারি ক্যালকাটা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট পুরো ইন্ডিয়াতে যদি বলো, হাইকোর্ট এন্ড সুপ্রিম কোর্ট জাজেস যদি দেখো, প্র্যাকটিক্যালি 74% জাজেস আছেন যাদের ফ্যামিলিতে কেউ না কেউ জাজ ছিল। একদম এটা ফ্যামিলি লাইন আপ হয়ে গেছে। সুতরাং এটাকে একটু এই স্টিরিওটাইপ ব্যাপারটাকে ব্রেক করা উচিত। মানুষের মধ্যে সন্দেহ হয় কি করে ফ্যামিলি থেকেই হয় না, সেটা ঠিক বলেছে। সেই জন্যই আমি দেখুন একেবারে স্টেট জ্যাকেট ফর্মুলায় যে জজের সন্তান জজ হতে পারবে না বা পলিটিশিয়ানের সন্তান পলিটিশিয়ান হতে পারবেন না, এটা এর মতের সঙ্গে আমি সহমত পোষণ করি। নিশ্চিতভাবে সেই জন্য বলছি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে যোগ্যতা মান ডিটারমিনেশনটা সেটা সঠিক হওয়া উচিত। যে সত্যি সত্যি জাজের ছেলে বলে তাকে জাজ করে দিতে হবে, নাকি তার যোগ্যতাটা রয়েছে কি রয়েছে সেইটা দেখাটা, সেই সিস্টেমটা, সেই প্রসিডিওরটা, সেটা বোধ হয় অনেক বেশি। এক নম্বর হচ্ছে যোগ্যতা, 2 নম্বর হচ্ছে টাইম বাউন্ড ডেলিভারেন্স। এই টোটাল সিস্টেমের মধ্যে যেখানে যেখানে প্রয়োজন টাইম বাউন্ড ডেলিভারেন্স এবং যোগ্যতা। আমি একটাই শুধু ফিরদৌসদা যে কথাটা দিয়ে শুরু করেছিলেন আজকের শো, বিশ্বাস, এই বিশ্বাসটাকে অটুট রাখার জন্য কখনো কখনো স্টেট জ্যাকেট ফর্মুলা করা দরকার, তা নাহলে বিশ্বাসটা মিলায় বসে। এই বিশ্বাসটাই আমাদের রয়েছে এই বিচার ব্যবস্থার প্রতি, সেই বিশ্বাসটাই যেন কোনোভাবে আঘাত না আসে। আমরাও কায়মনোবাক্যে এটাই চাই এবং যে তদন্ত শুরু হয়েছে দ্রুত সেই তদন্ত করে স্বচ্ছতার সঙ্গে যে বিষয়গুলো এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় হয়তো রাগঢাক আছে বলে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, সেই প্রশ্নগুলোর যেন সদুত্তর পাওয়া যায়, সাধারণ মানুষ যেন সেই সদুত্তর পায়। কারণ আমরা সকলে মিলে এই বিচার ব্যবস্থাকে একেবারে আমাদের সমস্ত শেষ ভরসার জায়গায় রেখেছি, ফলে এখানে কোনো মানে আঁচড় আসুক সেটা হয়তো কোনো ভারতবাসী চান না। ফলে আমরা দেখব আগামী দিনে এই ঠিক কি বিচার হয়, কি মূল্যায়ন হয় সুপ্রিম কোর্টে। আমাদের আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন তরুণজ্যোতি তিওয়ারি, অর্ক নাগ, পার্থ মুখোপাধ্যায়, ফিরদৌস শামীম। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।